তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে ত্বক নিয়ে, মানে মানুষের স্কিন নিয়ে প্রাথমিক একটা আলোচনা করব। তো মানুষের স্কিন হচ্ছে আপনার সবচেয়ে বড় অঙ্গ, সবচেয়ে বড় অঙ্গ। আচ্ছা, এখন দেহ থেকে যদি সম্পূর্ণ ত্বকটাকে আলাদা করা হয়, তবে তা প্রায় 20 বর্গ ফুট জায়গা দখল করতে পারে। ঠিক আছে? এবং কাজের ক্ষেত্রেও এর ব্যাপক বৈচিত্র্য আছে। ঠিক আছে? এখন ত্বক সম্পর্কে আমরা একটু বেসিক কিছু জেনে নেই। তো ত্বকের প্রাথমিকভাবে যদি আমরা করি, হ্যাঁ, ত্বক হইতেছে আবরণী কলার অন্তর্গত। ঠিক আছে? এবং এর প্রাথমিকভাবে যদি আমরা বলি তাহলে ৩টা স্তর থাকে। প্রথম হইতেছে এপিডার্মিস। ঠিক আছে? এপিডার্মিস হইতেছে ত্বকের সবচেয়ে বাইরের স্তর। সবচেয়ে বাইরের স্তর। এই যে দেখেন, এই যে এপিডার্মিস লেখা, এইটা হইতেছে ত্বকের সবচেয়ে বাইরের স্তর। আচ্ছা, এর নিচে থাকে হইতেছে ডার্মিস স্তর। তার নিচে থাকে হইতেছে আপনার হাইপোডার্মিস স্তর। এখন এটি হইতেছে জীবাণু সংক্রমণের বিরুদ্ধে প্রাথমিকভাবে দেহকে একটা সুরক্ষা দেয়। ঠিক আছে? সবচেয়ে বড় কথা, আমাদের শরীর থেকে অতিরিক্ত পানি বের হতে বাধা দেয়। ঠিক আছে? শরীর থেকে প্রতিনিয়ত যে ব্যাপন এবং বাষ্পীভবন প্রক্রিয়ায় যে পরিমাণ তরল বের হয়ে যাচ্ছে, তার একটা ক্যালকুলেশন রাখে। তো এই যে আমরা ত্বকের স্তরগুলো পড়লাম, তার আবার 5টা স্তর আছে। ঠিক আছে? হ্যাঁ, এখন এইগুলো হইতেছে আপনার স্ট্র্যাটাম ব্যাসালি, স্ট্র্যাটাম আপনার স্পাইনোসাম, তারপরে স্ট্র্যাটাম গ্যানুলোসাম, স্ট্র্যাটাম লুসিডাম, স্ট্র্যাটাম করোনিয়াম। এখন এই এপিডার্মিস স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেল কোষ দিয়ে গঠিত। এক কথায় এই এপিডার্মিস হতেছে স্কোয়ামাস এপিথেলিয়াল কোষ দিয়ে গঠিত। এবং এই কোষের একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা খুব দ্রুত বিভাজিত হতে পারে। হ্যাঁ, একটা থেকে দুইটা হতে পারে, দুইটা থেকে চারটা হতে পারে। হ্যাঁ, এবং ত্বকের এই স্তরগুলোতে আপনার কোনো রক্তনালী নেই, অর্থাৎ সরাসরি রক্ত থেকে পুষ্টি পায় না। এর বদলে নিচে বিস্তৃত কৌশিক জালিকা থাকে, সেইখান থেকে ব্যাপন প্রক্রিয়ায় প্রয়োজনীয় পুষ্টি পেয়ে থাকে। এপিডার্মিসের শতকরা 95 ভাগই হইতেছে আপনার কেরাটিনোসাইট জাতীয় কোষ। ঠিক আছে? এছাড়া এইখানে রয়েছে আপনার হচ্ছে মেলানোসাইট, ল্যাঙ্গারহ্যান্স এবং ম্যার্কেল জাতীয় কোষ। আচ্ছা, এই যে বিভিন্ন ধরনের কোষ, এই কোষের বিভিন্ন ধরনের কাজ আছে। ঠিক আছে? আচ্ছা, এই ক্যারাটিনোসাইট হলো শরীরের ঢাল। এটা হচ্ছে আপনার রোগ সৃষ্টিকারী যে প্যাথোজেন বা ব্যাকটেরিয়া, হ্যাঁ, ছত্রাক, ভাইরাস, এইগুলোর বিরুদ্ধে একটা দেয়ালের মতন কাজ করে। এইসব রোগ জীবাণু যদি কোনোভাবে এই দেওয়ালকে ভেদ করে প্রবেশ করে, তাহলে এই ক্যারাটিনোসাইট কোষগুলো দেহকে সংক্রমণের আগেই একটা সংকেত পাঠায়। ঠিক আছে? এই সংকেত পেয়ে দেহের যে রক্ষা ব্যবস্থা আছে, হ্যাঁ, তারা অ্যাক্টিভ হয় এবং এইখানে এই সমস্যাটাকে দূর করার জন্য কিছু সেল পাঠায় দেয়। এদের নাম হইতেছে লিউকোসাইট বা শ্বেত রক্তকণিকা। হ্যাঁ, রোগ জীবাণু ধ্বংস করা হইতেছে এই শ্বেত রক্তকণিকার কাজ। আচ্ছা, আমাদের গায়ের রং নির্ভর করা হইতেছে মেলানোসাইটের উপর। মেলানোসাইট মেলানিন নামক রঞ্জক পদার্থ তৈরি করে। আচ্ছা, এই মেলানিনের রং হইতেছে কালো। ফলে যার ত্বকে মেলানোসাইট যত বেশি, সে তত গাঢ় বর্ণের। মেলানোসাইটের অভাবে ত্বক
ফর্সা হয়। যদি মেলানোসাইট না থাকে তাহলে ফর্সা হবে। সেই হিসেবে বলতে গেলে আপনার হইতেছে ফর্সা হওয়া মানে মেলানিন বা মেলানোসাইটের পরিমাণ তার শরীরে কম, এবং মেলানোসাইটের পরিমাণ একেবারে কমে গেলে হয় হইতেছে শ্বেত রোগ। এই যে শ্বেতি রোগ, এই যে স্কিনটা দেখতে পাচ্ছেন, এইটা হইতেছে শ্বেতি রোগ। এই যে দেখেন, আপনারা অনেক মানুষ দেখছেন এরকম, এবং শ্বেতি রোগের স্কিনের চিত্রটাও দেয়া আছে। তাহলে বুঝতে পারতেছেন কোন স্তরে এই রোগটা হয় এবং কিভাবে হয়। আচ্ছা, এখন মেলানোসাইটের অভাবে দেখা দিতে পারে এই শ্বেতি রোগ বা ফর্সা ত্বক, এই ধরনের সমস্যা। এখন এইটা আবার হইতেছে শরীরের জন্য ঝুঁকিপূর্ণ। এই মেলানিন সূর্যের আলো থেকে কোষের ডিএনএ কে রক্ষা করে, ঠিক আছে? এবং এই মেলানিনের অভাবে আপনার ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়। এই জন্য সূর্যের আলোতে নিয়মিত আমরা যখন কাটাই, মেলানোজেনেসিস প্রক্রিয়ায় তাড়াতাড়ি মেলানিন তৈরি হয় আমাদের চামড়ায়, এবং আমাদের শরীরকে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করে। যার কারণে রোদে যখন আমরা বেশি সময় কাটাই তখন হইতেছে আমাদের ত্বক কালো হয়ে যায়, তাই না? আচ্ছা, এরপর ল্যাঙ্গারহ্যান্স জাতীয় যে কোষগুলো আছে এইগুলো হচ্ছে প্রতিরক্ষা ব্যবস্থা, এবং হচ্ছে মেরাকেল যে কোষগুলো আছে এগুলো হচ্ছে স্নায়ুতন্ত্রের সাথে রিলেটেড। এরপরে আসেন ডার্মিস, ত্বকের এই স্তরটা, কি বললো এখানে মনে হয় একটু, হ্যাঁ ঠিক আছে, এইটা হইতেছে এপিডার্মিসের নিচে এবং হাইপোডার্মিসের উপরের অংশ। হ্যাঁ, এবং এইটা দেহকে প্রাথমিকভাবে তাপ থেকে এবং চাপ থেকে সুরক্ষা দেয়। এইটা আবার দুই স্তরে বিভক্ত। উপরের স্তরে যা এপিডার্মিসের কাছে থাকে তার নাম হইতেছে প্যাপিলারি অঞ্চল, অন্য স্তরটি হইতেছে আপনার রেটিকুলার অঞ্চল নামে পরিচিত। ঠিক আছে, এইটা আবার অপেক্ষাকৃত একটু বেশি পুরু। গঠনগতভাবে এই স্তরটি ঘন যোজক কলা দিয়ে গঠিত। এর মধ্যে কোলাজেন ফাইবার থাকে, ইলাস্টিক ফাইবার থাকে, ঠিক আছে, এবং বহির্কোষীয় কিছু পদার্থ থাকে। এই কোলাজেন ফাইবার ত্বককে শক্তি প্রদান করে, আর হচ্ছে ইলাস্টিক ফাইবার নমনীয়তা দান করে। এখন এখানে মেকানো রিসিপ্টর অথবা থার্মো রিসিপ্টর নামে দুই ধরনের বায়োসেন্সর থাকে। এরা চাপ তাপ অনুধাবন করে এবং সেগুলোকে স্নায়ুতন্ত্রের মাধ্যমে মস্তিষ্কে পাঠিয়ে দেয়। এভাবে বাইরের পরিবেশের সম্পর্কে আমাদের মস্তিষ্ক তথ্য সংগ্রহ করে এবং সচেতন হয়ে ওঠে। এছাড়া চুলের গোড়া, তারপর হইতেছে ঘর্মগ্রন্থি মানে ঘামের গ্রন্থি, তৈলগ্রন্থি বা হইতেছে অয়েল গ্ল্যান্ড, হ্যাঁ, তারপর হচ্ছে অ্যাপোক্রাইন গ্রন্থি বা রক্তনালী, এই অঞ্চল দিয়ে বিস্তৃত থাকে, এবং এইসব রক্তনালী ডার্মিস এবং এপোডার্মিসে প্রয়োজনীয় যে পুষ্টি আছে এগুলো সরবরাহ করে। এই দুই স্তরে বিভিন্ন কোষীয় প্রক্রিয়ায় যে সকল বর্জ্য পদার্থ উৎপন্ন হয় তা রক্তনালীর মাধ্যমে অপসারিত হয়ে যায়। এই ডার্মিসের কোলাজেন এবং হাইপোডার্মিসের ফ্যাট কোষ, হ্যাঁ, এইগুলো হচ্ছে অ্যাপিডোসাইটের স্তর। ডার্মিসে যে সকল কোষ থাকে তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আপনার ফাইব্রোব্লাস্ট, ম্যাক্রোফেজের, আর হইতেছে অ্যাডিপোসাইট, এই কোষগুলো। ফাইব্রোব্লাস্ট জাতীয় কোষ হইতেছে আপনার কোলাজেন এবং হইতেছে বহিঃকোষীয় পদার্থ তৈরি করে। আর ম্যাক্রোফেজ হইতেছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় বিভিন্ন রোগ জীবাণুকে ধ্বংস করে দেহকে হইতেছে আপনার সুস্থ রাখে। অ্যাডিপোসাইট হলো ফ্যাট সেল, হ্যাঁ, এইটা মিলে এইটা গঠন করা হইতেছে অ্যাডিপোস টিস্যু। আমাদের দেহে যে চর্বি জমে তারা আসলে হইতেছে এই অ্যাডিপোসাইটের ভিতরে এই অংশে থাকে আর কি। আচ্ছা, হাইপোডার্মিসকে আমরা অনেক কে সাবকিউটেনাস টিস্যু নামে চিনি।
ঠিক আছে? এই হাইপোডার্মিস অর্থ হতেছে যা ডার্মিসের নিচে, ঠিক আছে? ত্বকের সবচেয়ে ভেতরের এই স্তরটি মূলত মেইনলি হচ্ছে চর্বি দিয়ে পরিপূর্ণ থাকে। অ্যাডিপোসাইটগুলো এখানে গুচ্ছ গুচ্ছ আকারে জমা হয়ে সারা দেহে বিস্তৃত সাবকিউটেনাস চর্বি স্তর তৈরি করে, চামড়ার নিচে একটা চর্বির লেয়ার তৈরি করে, ঠিক আছে? এটি আমাদের দেহের সবচেয়ে বড় মজুদ বলা যায়। এইখান থেকে আমাদের যখন খাদ্যের দরকার হয়, এটা ভেঙে ভেঙে চর্বি ভেঙে শরীরে তাপ উৎপন্ন হয়, ঠিক আছে? এখন যারা আবার মেদবহুল মানুষ, অনেক বেশি ইয়ে আছে, চর্বি আছে, হ্যাঁ, তারা যে জিম বা ইয়ে করে এইগুলো মানে অতিরিক্ত পরিশ্রম করে এইটা বার্ন করতে পারে এবং তারপরে হইতেছে তাদের ওজন কমাইতে পারে। কিন্তু দেহের এই সব মানে সাবকিউটেনাস লেয়ারে সব জায়গায় যে এ, চর্বি থাকবে এরকম না কিন্তু। সব জায়গায় চর্বি থাকে না। যেমন চোখের পাতা, তারপর হইতেছে নারীদের ভগাঙ্কুর, হ্যাঁ, পুরুষাঙ্গের ত্বক, হ্যাঁ, কানের পিনার অংশ এবং অন্ডকোষের ত্বক, এইগুলোতে এই সাবকিউটেনাস লেয়ারে আপনার পাবেন না, চর্বি পাবেন না খুব বেশি। এবং ইনসুলিন জাতীয় যত ওষুধগুলো আছে, আমরা অনেক শুনি যে সাবকিউটেনাস ইনজেকশন, হ্যাঁ, সেইগুলো সেইগুলো হইতেছে এই স্তরে মূলত দেয়া হয়। আচ্ছা, এখন কাজ কি? ত্বকের কাজের শেষ নাই তো, মূলত প্রচুর কাজ করে। হ্যাঁ, দেহের সব থেকে বড় অঙ্গ, তেমনি এর কাজ হইতেছে সবচেয়ে বড়, ঠিক আছে? তো প্রথম যদি আমরা ধরি তাহলে সুরক্ষা প্রদান করা। তো প্রথম হইতেছে আমাদের বডির অন্যান্য অর্গানকে সুরক্ষা দেয়, মাংসপেশিকে সুরক্ষা দেয়, হ্যাঁ। তারপরে তরল পদার্থ বেশি বের হইতে দিতে দেয় না, বাধা দেয়, ঠিক আছে? তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? তারপরে অতিবেগুনি রশ্মি থেকে আপনার আহ, রক্ষা করে। তারপরে হইতেছে রোগ জীবাণু সৃষ্টিকারী জীবাণু থেকে আমাদেরকে আহ, রক্ষা করে। এরপরে হইতেছে আহ, অনুভূতি, মেকানো রিসিপ্টর বা থার্মো রিসিপ্টরের সাহায্যে পরিবেশের চাপ, তারপরে তাপের পার্থক্য অনুভব করে মস্তিষ্কে জানান দেয়। তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? ঠান্ডার সময় দেহের সাবকিউটেনাস চর্বির স্তর দেহের তাপকে বাইরে বেরোতে দেয় না, হ্যাঁ, এতে শরীর গরম থাকে। আবার গরমের সময় শরীরের তাপমাত্রা বেড়ে গেলে ঘামের মাধ্যমে তাপ বের করে দেওয়া হয়, ফলে শরীর লের ভিতরে আপনার ওই সঠিক তাপমাত্রা বজায় থাকে। এরপর হচ্ছে ইমিউনিটি বা প্রতিরক্ষা। ইমিউনিটিতে ত্বকের গুরুত্ব অনেক, ঠিক আছে? এইটা হইতেছে আপনার ইনান্ট ইমিউনিটির গুরুত্বপূর্ণ উপাদান। এছাড়া ল্যাঙ্গারহ্যান্স কোষ, তারপরে হচ্ছে ম্যাক্রোফেজের সাহায্যে প্যাথোজেন থেকে দেহকে সুরক্ষা প্রদান করে। এরপর হচ্ছে নিঃসরণ। আমাদের দেহ থেকে বিপাকীয় যত বর্জ্য পদার্থ আছে মূলত মূত্রের সাথে বের হয়। তবে একটা বড় অংশ আমাদের দেহের ত্বকের মাধ্যম থেকে বের হয়, দেহ থেকে নিষ্কাশিত হয়, ঠিক আছে? যেমন ইউরিন, তারপরে অ্যামোনিয়া, ইউরিক অ্যাসিড, এইগুলো অনেক অংশ মানে কিছুটা পরিমাণে ঘামের মাধ্যমে বের হয়ে যায়। তারপর হইতেছে অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবেও কিছুটা কাজ করে, যেমন হচ্ছে ভিটামিন ডির আগের ধাপ 7 ডিহাইড্রোকোলেস্টেরল আমাদের ত্বকে সঞ্চিত থাকে। সূর্যের আলোতে এই 7 ডিহাইড্রোকোলেস্টেরল ভিটামিন ডিতে রূপান্তরিত হয়, হ্যাঁ। ফলে আমাদের শরীরে ভিটামিন ডি তৈরি হইতেছে, হ্যাঁ। এরকম বিভিন্ন ধরনের কাজ করে এবং সৌন্দর্য বর্ধনের ব্যাপার তো আছেই, তাই না? তো এই ছিল হইতেছে আমাদের স্কিন নিয়ে বেসিক আলোচনা।